Hello, my dear student, class 8, 9 and 10. Now, today I am going to discuss about the most important part of grammar, that is tense. And it is very easy to remember. Without knowing the tense, it is impossible to know. And it is impossible to express your view in English. So, tense is the most important part of the grammar. তাহলে দেখো ক্লাস 8, 9 এবং 10 এর স্টুডেন্ট যারা আছো তাদের জন্যই আমি কিন্তু এটা যারা বিশেষ করে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট আছো তাদের জন্য এই ক্লাসটা আমি শুরু করেছি। কয়েকদিন ধরেই আমাদের কাছে নোটিশ আসছিল আমার কাছে যে স্যার টেন্সটা একটু ক্লিয়ার করার জন্য। সো দেখো কত ইজি ওয়েতে আমরা টেন্সটা কমপ্লিট করতে পারি। দিস ইজ ফার্স্ট পার্ট। এরকম করে আমি সিরিজ করেছি এটা, এবং it is also important in your future life when you are in the competitive exam. Competitive exam এর ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ। I will express all about the exceptional cases in this tense. So let's start. দেখো এরকম একটা চার্ট যদি তোমরা করতে পারো টেন্স, দেখো প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। What is going on, that is with what is happened in front of your eyes, that is present. What is happened in front of your eyes, that is present. What happened out of your eyes, that is past. What will be happen or maybe happen or may not be happen, that are uncertainty or certainty, that is future. যেটা চোখের সামনে ঘটছে সেটাই প্রেজেন্ট, যেটা অতীতে ঘটে গেছে চোখের বাইরে, দ্যাট ইজ পাস্ট। যেটা তোমার পরে চোখের সামনেই ঘটবে, ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে, সেটা ফিউচার। তাহলে দেখো হোয়াট ইজ টেন্স, আমরা যে প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব, যে ইচ টেন্স, দেখো প্রত্যেকটা টেন্সকে আবার চারটে ভাগে ভাগ করা যায়। দেয়ার আর 4 কাইন্ডস অফ ইচ টেন্সেস: সিম্পল অর ইনডেফিনাইট, কন্টিনিউয়াস অর প্রোগ্রেসিভ, পারফেক্ট, হ্যাভ অর হ্যাজ টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস। ইজ ইট ক্লিয়ার? দেখো ভালো করে লক্ষ্য করো, প্রেজেন্ট মিন্স আমরা কি বলবো, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস অর প্রেজেন্ট প্রোগ্রেসিভ, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের বলা তো চারটে: সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট প্রোগ্রেসিভ, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার সিম্পল বা সিম্পল ফিউচার, ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, future perfect, future perfect continuous. So each tense divided into 4 categories. So before going to discussions or about, আমি কতগুলো কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি, সেগুলো লেখো, এগুলো ডিসকাস আমরা আজকে করব। যেমন প্রথমে আমরা বলবো হোয়াট ইজ টেন্স, হোয়াট ইজ ভার্ব। তারপর আমরা বলবো হোয়াট ইজ টেন্স, হাউ মেনি কাইন্ডস অফ টেন্স আর দেয়ার, define the all kinds of tense with example, how many kinds of each kind of tense, how many kinds of each kind of tense, এই যে প্রত্যেকটা টেন্স আছে তার প্রত্যেকটার কতগুলো ভাগ আছে, চারটে করে, there are 4 kinds. Write the rules and identifications, write the rules, নিয়ম কানুন এবং পরিচিতি, একটা টেন্সকে কিভাবে চিনবো, of each tense. Now first answer, what is verb? এটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, ভার্ব ইজ আ ডুইং ওয়ার্ড অর অ্যান অ্যাক্টিভ ওয়ার্ড। এটাকে একটু বড় করে এবার বলতে হবে, দ্য ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট শোজ দ্য স্টেটস, দ্যাট শোজ সাম ওয়ার্কস অর অ্যাক্টিভিটি। অথবা এখানে আমরা বলি দ্যাট স্টেটস সাম ওয়ার্কস অর অ্যাক্টিভিটি। তাহলে টেন্স ইজ আ পার্ট অফ এ ভার্ব। টেন্সটা কিন্তু আসলে ভার্বেরই একটা অংশ। এই ভার্ব when activity is done out of your eyes, that is present tense. তোমার চোখের বাইরে যে ঘটনা, the works actually happen in front of your eyes, যেটা চোখের সামনে ঘটবে সেটা প্রেজেন্ট। what is out of the verb actually doing activities out of your eyes, that is past, যেটা তোমার চোখের বাইরে ঘটবে সেটাকে past, যেটা তুমি জানো না। the activity which will maybe happen or may not be happen, which may be happen, ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে, সেটাকে আমরা বলি ফিউচার টেন্স। এই প্রত্যেকটা টেন্সকে
এবার আমরা বলবো হোয়াট ইজ টেন্স। দেখো এই প্রশ্নগুলো আমরা কিন্তু পরপর ডিসকাস করেছি। 2 নম্বর কোশ্চেন আমাদের ছিল দ্য টেন্স কি। দ্য টেন্স ইজ দ্য ডিফারেন্ট ফর্ম অফ ভার্ব ইন ডিফারেন্ট টাইমস। সময় অনুসারে ভার্বের যে এক্সপ্রেশন তাকে আমরা টেন্স বলি। টেন্স ডিনোটস দ্য টাইম অফ ভার্ব। ভার্ব মানে ক্রিয়া, ভার্বের যে সময় সেই সময়টাকে নির্ধারণ করে কে? টেন্স। অর্থাৎ এখন যেটা ঘটছে সেটা প্রেজেন্ট টেন্স, আগে যেটা ঘটেছিল সেটা পাস্ট টেন্স, আগামী দিনে যেটা ঘটবে বা ঘটতেও পারে বা নাও ঘটতে পারে সেটাকে আমরা বলবো ফিউচার টেন্স। মোটামুটি দেয়ার আর 3 কাইন্ডস অফ ভার্ব, অর্থাৎ দেয়ার আর 3 কাইন্ডস অফ টেন্স অ্যাকচুয়ালি। টেন্স এখানে 3 রকমের, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এইখানটায় তোমরা ভার্বের কাইন্ডস 3 না লিখে যেটা তোমরা লিখতে পারো সেটা হলো এটা 3 কাইন্ডস অফ টেন্স হবে। 3 কাইন্ডস অফ টেন্স। এরপর দেখো আছে, আমি এখানে কতগুলো এক্সাম্পল দিয়েছি। আই ইট রাইস, পাস্ট টেন্স হচ্ছে আই এট রাইস। দেখো ইটটা এখানে এট হয়ে গেছে। তারপর আই সেল ইট, আমি খাবো, আই। ইউ ইট রাইস, ইউ এট রাইস, ইউ উইল ইট রাইস, উইল ইট ফিউচার হয়ে যাচ্ছে। হি অর সি ইটস রাইস, এস যোগ হয়েছে দেখো এখানে, হি এট রাইস, পাস্ট টেন্স হয়েছে, ফিউচার হবে হি অর সি উইল ইট রাইস। দ্যাট ইজ নর্মাল, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার এক্সাম্পল। এরপর আমরা যেটা বলেছি যে ইচ কাইন্ডস অফ টেন্স, ইচ টেন্স ডিভাইডস ইন্টু 4 ক্যাটাগরিজ, 4 কাইন্ডস। সিম্পল অর ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এটা কিন্তু প্রেজেন্টেও আছে, পাস্টেও আছে, ফিউচারেও আছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আজ যেটা আমরা আলোচনা করব, এর আগে আমি আলোচনা করেছি কাইন্ডস অফ ভার্ব, সেখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইপস অফ ভার্ব। তোমাদেরকে জেনে রাখতে হবে প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব ইজ ডিভাইডেড ইন্টু 2, দ্যাট ইজ স্ট্রং অর উইক। স্ট্রং অ্যান্ড উইক। স্ট্রং আমরা যেটাকে বলি সেটা হচ্ছে ইররেগুলার ভার্ব আবার বলে কেউ, আর উইক যেটাকে আমরা বলি রেগুলার ভার্ব। এ নিয়ে একটা আমাদের ক্লাস আছে, সেটা তোমাদেরকে একটু জেনে নিতে হবে। অ্যান্ড প্রেজেন্ট টু পাস্ট ফর্ম, যেটা হচ্ছে যেমন গো থেকে ওয়েন্ট গান, গো ওয়েন্ট গান, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এই 3টে ফর্ম কিন্তু তোমাদেরকে খুব ভালো করে পড়ে নিতে হবে। আর অক্সিলারি ভার্ব যেগুলো আছে, অক্সিলারি 2 ভাগে ভাগ করা যায়, 2 কাইন্ডস। একটা হচ্ছে মডেল অক্সিলারি আর একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি। দেখো প্রাইমারি অক্সিলারি কোনগুলো? যেগুলো সামটাইমস ইউজ ইন আ সেন্টেন্স অ্যাজ লাইক এ প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ মডেল প্রাইমারি অক্সিলারি কখনো নর্মাল কাজ হচ্ছে অক্সিলারি কি মেন ভার্বকে সাহায্য করা, কিন্তু কখনো কখনো প্রাইমারি অক্সিলারি গুলো প্রিন্সিপাল ভার্বের মতন কাজ করে, তার জন্য ওদের নাম প্রাইমারি। আর মডেল অক্সিলারি কোনগুলো? যেগুলো মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, এই মডেল অক্সিলারি, নিড, অট টু, এই ভার্বগুলো কিন্তু কখনোই প্রিন্সিপাল ভার্ব ছাড়া কাজ করতে পারে না, যার জন্য তারা মডেল অক্সিলারি। অর্থাৎ এই ভার্বের চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে জানতে হবে। আমি এটা নিয়ে আরেকটা ক্লাস তোমাদের নেব, এখন মোটামুটি এগুলো তোমরা একটু পড়ে রাখবে। দেখো আজ আমরা যেটা মূলত আলোচনা করব সিম্পল প্রেজেন্ট টেন্স। হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এর আরেক নাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। দেখো এই টেন্সটা খুব ভালো করে যদি তুমি জানতে পারো, সো অল টেন্স উইল বি ক্লিয়ার্ড অটোমেটিক্যালি। এই টেন্সটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কেন? পরপর আমি বলে যাচ্ছি। দেখো আমি আগেই বলেছি 2টো জিনিস তোমাদেরকে জানতে হবে, একটা হচ্ছে আইডেন্টিফিকেশন, পরিচিতি, অ্যান্ড আদার ইজ রুলস। অর্থাৎ প্রথমে তোমাকে চিনতে হবে, আইডেন্টিফিকেশন করতে হবে যে এটা আমার প্রেজেন্ট টেন্স কিনা, সিম্পল প্রেজেন্ট এটা বটে কিনা, এটা আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ একটা লোককে আগে আইডেন্টিফাই করো, তারপর তুমি তো কথা বলবে। কিন্তু তুমি যদি বিনা আইডেন্টিফাই করেই তুমি মাকে বাবা, বাবাকে মা বলে দাও, সো ইটস ইললিগাল অ্যান্ড ইললজিক্যাল। তাহলে সো মাই ডিয়ার স্টুডেন্ট, ফার্স্ট নো হাউ টু আইডেন্টিফাই দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স। কি করে আমি চিনবো যে এই সেন্টেন্সটা আমার সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে? তাহলে প্রথম আইডেন্টিফিকেশন হচ্ছে জেনারেল ইনসিডেন্ট। জেনারেল ইনসিডেন্ট মানে যেটা চোখের সামনে সাধারণভাবে ঘটে।
প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিনিয়ত চোখের সামনে সাধারণ ঘটনা অনেক ঘটছে। আই ইট রাইস, হি ইটস রাইস, দে ইট রাইস, হি গোজ টু স্কুল, আই প্লে ফুটবল, মাই মাদার কুকস, মাই ফাদার reads the newspaper, we go to school, we go to the market। দেখো এরকম অনেকগুলো সেন্টেন্স আছে যেগুলো চোখের সামনে নর্মালি তোমার সামনে ঘটছে। দ্যাট ইজ জেনারেল ইনসিডেন্ট। সাধারণ ঘটনাবলী হলেই, চোখের সামনে সাধারণভাবে ঘটলেই সেটাকে তোমাকে বলতে হবে ইট ইজ সিম্পল প্রেজেন্ট টেন্স। ক্লিয়ার? সেকেন্ড আইডেন্টিফিকেশন হচ্ছে হ্যাবিচুয়াল পাস্ট। হ্যাবিচুয়াল পাস্ট কথাটির অর্থ হলো অতীতের কোনো অভ্যাস। হোয়াট ইজ গোয়িং অন নাও, যেটা বর্তমানে চলছে সেটা কিন্তু তুমি কন্টিনিউয়াসে করতে পারবে না, তোমাকে সিম্পল প্রেজেন্টে করতে হবে। তিনি প্রত্যেক দিন সকালবেলা বেড়াতে যান, তাহলে কি হবে? বেড়াতে যান অতীত অভ্যাস, আগেও বেড়াতেন এখনো বেড়াচ্ছেন, অতএব হি ইউজ টু গো টু দ্য মর্নিং ওয়াক। আমার বাবা প্রত্যহ নিউজ পেপার পড়েন, তাহলে আগেও পড়তেন এখনো পড়েন, তাহলে মাই ফাদার রিডস নিউজ পেপার এভরিডে। দেখো এটা সিম্পল প্রেজেন্টে আমরা ইউজ টু লাগাবো কিংবা এস যোগ করবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সেটা আমি রুলে আসছি পরে। এরপর দেখো আছে থার্ড আইডেন্টিফিকেশন হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, অর্থাৎ পৃথিবীতে যা তুমি দেখছো সত্য, তোমার আগের জেনারেশনও দেখে গেছে সত্য, তোমার পরের জেনারেশনও দেখবে সেটাও সত্য। দ্যাট ইজ কল্ড ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, তুমিও দেখছো, তোমার বাবাও দেখেছে, তোমার আগের পূর্বপুরুষরাও দেখেছে, অ্যানসেস্টরাল দেখেছে, তোমার পরের জেনারেশনও দেখবে সূর্য পূর্ব দিকে ওঠে। সো এটা সবসময় প্রেজেন্ট টেন্স হবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য মুন শাইন্স অ্যাট নাইট, দ্য ওয়াটার ফ্লোজ টুয়ার্ডস দ্য ডাউন, জল নিচের দিকে যায়। দ্য রিভার্স ফ্লোজ টুয়ার্ডস দ্য ডাউন, নিচের দিকে যায়। দ্য স্টার্স টুইঙ্কলিং অ্যাট নাইট, রাত্রিবেলা তারারা টুইঙ্কলিং করে, টুইঙ্কলস করে। তাহলে দেখো এইগুলো হচ্ছে সবসময় সত্য বলে এদেরকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ। এরপর আসছে আমরা ফিক্সড টাইম ইন ফিউচার। ফিক্সড টাইম ইন ফিউচার মানে কোনো ভবিষ্যতের ঘটনায় যদি পারফেক্ট টাইম দেওয়া থাকে, ভালো করে মনে করো আমি আগামীকাল 7টার সময় যাব, তাহলে যাব মানে ফিউচার টেন্স। আই শ্যাল গো টুমরো at 7 o'clock যদি বলে দাও এটা কিন্তু ভুল হয়ে যাচ্ছে, বিকজ দ্যার হ্যাভ এ ফিক্সড টাইম। 7টার সময় বলে দিচ্ছ তখনই এটা আর কিন্তু ফিউচারে হবে না, এটা হবে সিম্পল প্রেজেন্টে। হি কামস, হি গোজ on 7 o'clock tomorrow। মানডে মর্নিং এ তিনি আসবেন। এই যে আসবেন কথাটা মানে কি? ফিউচার। আসবেন, খাবেন, যাবেন, পড়বেন। এখানে সাধারণভাবে আসবেন হলে তিনি আসবেন, তাহলে হি উইল কাম। কিন্তু যখনই তুমি বলছো মঙ্গলবারে আসবে, ফিক্সড টাইম করে দিচ্ছ, তখন কি হবে? যে হি উইল কাম হবে না, তখন হি কামস অন মানডে, অর্থাৎ সেটা সিম্পল প্রেজেন্টের রুলে হয়ে যাবে। অর্থাৎ তাহলে আমি 4টে আইডেন্টিফিকেশন এতক্ষণ ধরে বলেছি। কি কি? জেনারেল ইনসিডেন্ট, তারপর কি বললাম? জেনারেল ইনসিডেন্ট, তারপর আমি কি বলেছি? হ্যাবিচুয়াল পাস্ট, তারপর কি বললাম? ইউনিভার্সাল ট্রুথ, আর কি বলেছি? ফিক্সড টাইম ইন ফিউচার। মনে রাখতে হবে কিন্তু। এরপর দেখো আমার আছে 5 নম্বরে এনি ফ্লাইং অবজেক্ট উইদিন 220 to 240 কিলোমিটার। যে কোনো জিনিস যখন 220 থেকে 240 কিলোমিটারের মধ্যে উঠছে, এটা আমাদের চান্স থাকে কন্টিনিউয়াস করে দেওয়ার। যেমন পাখি আকাশে উড়ছে, তুমি কি বলবে? দ্য বার্ড ইজ ফ্লাইং, কন্টিনিউয়াস ফর্মে হয়ে যায়। কিন্তু না, কোনো অবজেক্ট যদি 220 থেকে 240 কিলোমিটারের মধ্যে উঠছে, তাহলে তাকে কি করতে হবে? দ্য বার্ড ফ্লাইজ, দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই। এটা ফ্লাইং করা যাবে না, এখানে তোমাকে কি করতে হবে? ফ্লাইজ করতে হবে, FLIES। দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই, দেখো আমি পরে করেছি এটা। দ্য বার্ড ইজ ফ্লাইং করা চলবে না, দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই তোমাকে করতে হবে। ঘুড়িটি আকাশে উড়ছে, দ্য কাইট কি
ইজ ফ্লাইং না ফ্লাইজ, দ্য কাইট ফ্লাইজ ইন দ্য স্কাই। কারণ এখানে ইজ ফ্লাইং করলে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, সেটা হবে না, ভুল হয়ে যাবে। এরপর দেখো রিমার্ক অফ এ গ্রেট ম্যান। দেখো আমরা 6 নম্বরে যেটা এসেছি সেটা রিমার্ক অফ এ গ্রেট ম্যান, অর্থাৎ বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা অনেক ভালো ভালো উক্তি রেখে গেছেন। সেগুলো যখন আমি শেষ দিয়ে বলবো ইনভার্টেড কমার মধ্যে আমার সেন্টেন্সটা থাকবে, তখন কিন্তু এটা প্রেজেন্ট টেন্সে করতে হবে, এটা পাস্ট টেন্স করা যাবে না। তাহলে কিড সেজ বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। কি সুন্দর, সত্য সত্যই সুন্দর। আবার দেখো মহাত্মা গান্ধী সেজ ডু অর ডাই, করেঙ্গে ইয়া মারেঙ্গে। যেমন ধরো নেতাজি সুভাষচন্দ্র সেজ গো টু দিল্লি, দিল্লি চলো। এই যে ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সগুলো থাকবে, দ্যাট শুড বি ইন এ প্রেজেন্ট ফর্ম যদি কেউ কোনো ব্যক্তির মন্তব্য হয়। এটা পাস্ট টেন্সে কখনো হবে না, তুমি করতে পারো না। বিউটি ওয়াজ ট্রুথ, ট্রুথ ওয়াজ বিউটি, এটা করা যায় না। গো টু দিল্লির বদলে তুমি লিখতে পারো না ওয়েন্ট টু দিল্লি, যেহেতু পাস্ট হয়ে গেছে। না, যেহেতু বিখ্যাত ব্যক্তির বক্তব্য, সেটা করতে হবে। 7 নম্বরে যেটা হচ্ছে হিস্টোরিক্যাল ট্রুথ। কিছু কিছু আমাদের ঐতিহাসিক সত্যতা রয়েছে, যেমন অশোকা দ্য গ্রেট কিং আর স্প্রেডস দ্য বুদ্ধিজম ইন হোল ওয়ার্ল্ড। তাহলে এই যে হিস্টোরিক্যাল যে ট্রুথগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও তুমি কিন্তু ওয়াজ ব্যবহার করতে পারবে না, তোমাকে পাস্ট ব্যবহার করা চলবে না। তাহলে দেখো এতক্ষণ পর্যন্ত আমি তোমাকে 7টা আইডেন্টিফিকেশনের কথা সিম্পল প্রেজেন্ট টেন্সে বললাম। কি কি? জেনারেল ইনসিডেন্ট, হ্যাবিচুয়াল পাস্ট, ইউনিভার্সাল ট্রুথ, ফিক্সড টাইম ইন ফিউচার, remark of a great man, any flying object within 220 to 240 kilometers, আর হিস্টোরিক্যাল ট্রুথ। কিছু কিছু বইতে তোমরা হিস্টোরিক্যাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ এক জায়গায় পেতে পারো। মোটামুটি এই 7টা আইডেন্টিফিকেশন আমরা দেখলাম। এরপর আমরা আসবো রুলসে। দেখো ইচ টেন্স হ্যাজ 4 রুলস। আগামী দিনে আমি যতগুলো টেন্স শেখাবো তার 4টে করে কিন্তু রুল আছে। অ্যাফার্মেটিভ রুল, নেগেটিভ রুল, ইন্টারোগেটিভ রুল, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ রুল। কি বললাম? অ্যাফার্মেটিভ রুল, নেগেটিভ রুল, ইন্টারোগেটিভ রুল, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ রুল। এই 4টে রুল সবসময় তোমাকে প্রত্যেক টেন্সে, সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, 4টে করে রুল ব্যবহার হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, 4টে করে রুল ব্যবহার করতে হবে। তারপর তুমি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, 4টে করে রুল ব্যবহার করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সবার কিন্তু 4টে করে রুল। কি কি? অ্যাফার্মেটিভ রুল, নেগেটিভ রুল, ইন্টারোগেটিভ রুল, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ রুল। এই 4টে রুল প্রত্যেক টেন্সে। দেখো এর ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে আমার অ্যাফার্মেটিভ রুলটা কি আছে দেখো। আমি বলছি আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। উই রাইট এ লেটার, উই রাইট এ লেটার হবে না, উই রাইট লেটার, আমরা চিঠি লিখি। এরপর দেখো ইউ রাইট এ লেটার, তুমি একটি চিঠি লেখো। হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। দে রাইট লেটার, তারা চিঠি লেখে, এ হবে না। দে রাইট লেটার, তারা চিঠি লেখে। আর রাম রাইটস এ লেটার, রাম একটি চিঠি লেখে। তাহলে এই যে আমি এরকম করে তোমার যেমন লিখেছি ফার্স্ট পারসন আই উই দিয়ে, ফার্স্ট পারসন তোমাকে আই উই দিয়ে প্রথমে লিখতে হবে, সেকেন্ড পারসন ইউ দিয়ে লিখতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার হি দিয়ে লিখতে হবে, দে দিয়ে প্লুরাল দিয়ে লিখতে হবে, এবং রাম একটা নাউন দিয়ে তোমাকে লিখতে হবে। এইভাবে এই কনস্ট্রাকশনটা তুমি যদি করো, আই এম শিওর দ্যাট ইউ উইল নেভার ফরগেট দ্য টেন্স, কখনো ভুলবে না। ইট উইল কিপ ইউর মাইন্ড ফর এভার, সারা জীবনের জন্য মনে থাকবে। দেখো তাহলে আসল রুলসটা কি বেরোলো? ইউজ এস অর ইএস, তার সঙ্গে উইথ দ্য মেন ভার্ব। মেন ভার্বের সঙ্গে তোমাকে এস বা ইএস যোগ করতে হবে ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আমি আজকে মেন ভার্বটা নিয়ে আলোচনা করব, আরেকদিন অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব, কারণ প্রাইমারি অক্সিলারিগুলো এখানে লাগবে। যদি মেন ভার্ব না থাকে, এটা নিয়ে আমি অন্যদিন আলোচনা করব, আজকে শুধু মেন ভার্বটা নিয়ে আলোচনা করছি। অর্থাৎ একটু বলে নিই আমি এখানে, এর সঙ্গে যদি অনেক সময় এম, ইজ, আর, এই 3টে অক্সিলারি ভার্ব অনেক সময় মেন ভার্ব হিসাবে এখানে ব্যবহার হয়ে যায়। যেমন আই অ্যাম এ বয়, আমি একটি বালক। হি ইজ আ বয়, সে হয় একটি বালক। দে আর প্লেয়ার, তারা হয় খেলোয়াড়। এগুলো তখন মেন ভার্ব হিসাবে ব্যবহার হতে পারে।
এর ক্ষেত্রে তখন কিন্তু এস বা ইএস যোগ হবে না। অক্সিলারি ভার্বের ক্ষেত্রে কোনো এস বা ইএস যোগ হয় না। এরপর দেখো আসি আমরা নেগেটিভ রুলস। এগুলোকে এবার নেগেটিভ আমি করছি। আই রাইট এ লেটার, আই ডু নট রাইট এ লেটার। উই রাইট এ লেটার, উই ডু নট রাইট লেটার। ইউ ডু নট রাইট এ লেটার। হি ডাজ নট রাইট এ লেটার। এইখানটা একটু লক্ষ্য করো, হি ডাজ নট রাইট এ লেটার। দে ডু নট রাইট এ লেটার। রাম ডাজ নট রাইট এ লেটার। এই জিনিসগুলো তোমাদেরকে একটু লক্ষ্য করতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ডাজ নট, বাকি সব জায়গায় ডু নট। তাহলে রুলসটা কিভাবে লিখবে দেখো, ইউজ ডু নট অর ডাজ নট অ্যাকর্ডিং টু সাবজেক্ট অ্যান্ড পারসন। অর্থাৎ সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট ব্যবহার করতে হবে। ডাজ নট কার জন্যে? ডাজ নট ফর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ডাজ নট কার জন্যে? থার্ড পারসন। আর ইউজ ডু নট ফর আদার অল পারসন। আর বাকি যেগুলো আছে তাদের জন্য ডু নট ব্যবহার করতে হবে। আর মেন ভার্বটা ডাজ নট হলে কি হবে? তখন আর এস বাই এস যোগ হবে না। রাইটে তখন আর এস যোগ করা যাবে না, তখন ওটা রাইটই থাকবে। তাহলে এর রুলটা মাথায় ঢুকেছে। এরপর আমরা আসছি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। তাহলে প্রশ্নবোধকে কি? এর প্রথমেই হচ্ছে ডু বা ডাজ বিফোর দ্য সাবজেক্ট আমাকে ব্যবহার করতে হবে। যেমন ডু আই রাইট এ লেটার, আই রাইট এ লেটার। ডু আই রাইট এ লেটার, আমি কি চিঠি লিখি। এখানে কি মাঝে বসবে, মাঝে কি রস্যই, শেষে কি দীর্ঘই, মনে রাখতে হবে। মাঝে কি রস্যই, মানে পুরো বাক্যে উত্তর দিতে হবে। তাহলে মাঝে কি, শুধু ইয়েস নো হলে সেটা শেষে কি। তাহলে দেখো, ডু উই রাইট এ লেটার, আমরা কি চিঠি লিখি। ডু ইউ রাইট এ লেটার, তুমি কি চিঠি লেখো। ডাজ হি, এইখানে দেখো লক্ষ্য করো, ডাজ হি। এইখানটা দেখো ডু হি নে ডাজ হি হয়ে গেল, আর এখানে রাইট হয়ে গেল, এস যোগ নেই। এরপর দেখো ডু দে রাইট এ লেটার, কিন্তু ডাজ রাম রাইট এ লেটার। অর্থাৎ রাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য তার আগে ডাজ হয়েছে। তাহলে আমাদের রুলটা কি দাঁড়ালো? ইউজ ডাজ অর ডু বিফোর দ্য সাবজেক্ট, ডাজ ফর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড ডু ফর আদার অল পারসন। মনে রাখবে, ডাজ যখন আমরা ব্যবহার করব তখন মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে না। একটু আমরা পিছিয়ে আসি। এই যে আমি যার আমি বললাম, এগুলো যখন মেন ভার্ব হিসাবে নেগেটিভ ব্যবহার করব, আমি একজন ছাত্র, নই, আই এম নট এ স্টুডেন্ট। হি ইজ নট এ স্টুডেন্ট, দে আর নট প্লেয়ার্স। তাহলে দেখছো, এই অ্যামিজ আর এর সঙ্গে নটটা যোগ করে দিলে নেগেটিভ হয়ে যাচ্ছে। তেমনি এখানে কোশ্চেন করার সময় ওই অ্যামিজ আর গুলো কিন্তু আগে আসবে। আমি অক্সিলারি ভার্ব থাকলে কখনো ডু বা ডাজ ব্যবহার করে দিও না। নেভার ইউজ ডু অর ডাজ হোয়ার দেয়ার ইজ এ অক্সিলিয়ারি ভার্ব। তাহলে কি দাঁড়ালো? এখানে আমি কি করব? এটা দেখো, রাম রাইট এ লেটার। তাহলে রাম, আমি যেমন দিচ্ছি আই এম এ বয়, তাহলে এম আই এ বয়। হি ইজ এ বয়, ইজ হি এ বয়। রাম ইজ এ বয়, ইজ রাম এ বয়। দেখো এখানে কোশ্চেন কিছুই না, খালি বি ভার্বটাকে সামনে আনা। বি ভার্ব এখানে নেই, তার জন্য আমরা ডু বা ডাজ কে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করেছি এখানে। সো নেক্সট হচ্ছে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রশ্নবোধক প্লাস না সূচক। আমি কি চিঠি লিখি না? ডু আই নট রাইট এ লেটার। ডু উই নট রাইট এ লেটার, আমরা কি চিঠি লিখি না? ডু উই নট রাইট লেটার, আমরা কি চিঠি লিখি না? ডু ইউ নট রাইট এ লেটার, তুমি কি চিঠি লেখো না? ডাজ হি নট রাইট, এইখানে দেখো ডাজ হি নট রাইট এ লেটার। অর্থাৎ দেখো, এই প্রোনাউন গুলো যতক্ষণ আছে আমরা ডু বা ডাজ ব্যবহার করছি বিফোর দ্য সাবজেক্ট অ্যান্ড নট আফটার ইট। প্রোনাউন গুলোর ক্ষেত্রে ডু বা ডাজ বিফোর দ্য সাবজেক্ট, নটটা তার পরে বসছে, এটা মনে রেখো প্রোনাউনের ক্ষেত্রে। কিন্তু নাউনের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ডাজ নট, এই কিন্তু আগে হয়ে যাচ্ছে। রাম নাউন, তার জন্য নাউনের আগে বসছে ডাজ নট রাম রাইট এ লেটার, রাম কি চিঠি লেখে না। এর সঙ্গে দেখো, আমি এখানে একটু দেখিয়েছি তোমাদেরকে হোয়াই দি, হোয়াই ডু আই রাইট এ লেটার, ইন্টারোগেটিভ আমি দেখিয়েছি। হোয়েন ডাজ হি রাইট এ লেটার, এই যে হোয়াই বা ডাব্লিউ যখন থাকবে তখন তারপরে কিন্তু ডু বা ডাজটা ব্যবহার করতে হবে। ঠিক সেম ঘটনা আমার ঘটছে কোথায় দেখো, হোয়াই ডু আই নট, অর্থাৎ এই যা লিখেছো তার আগে হোয়াই বা হোয়ার বা হোয়েন যা ডাব্লিউএইচ লাগার লেগে যাবে।
WH এর পরে বি ভার্ব, তারপরেই কিন্তু তোমাকে মেন নটটা আমাকে ব্যবহার করতে হবে। কিন্তু দেখো এখানে রাম হচ্ছে নাউন, এই নাউনের ক্ষেত্রে কিন্তু আমি ব্যবহার করলাম ডাজ নট, অর্থাৎ নটটা আগে চলে এসেছে, এটা কিন্তু মাইনুটলি লক্ষ্য করতে হবে। তাহলে দেখো ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভের ক্ষেত্রে কিন্তু দুটো রুল, এটা সব টেন্সের ক্ষেত্রে কিন্তু হবে দুটো রুল। কি কি? ইউজ ডু বিফোর দ্য সাবজেক্ট অ্যান্ড নট আফটার ইট ইফ দ্য সাবজেক্ট ইজ প্রোনাউন। তাহলে এটাকে এক নম্বরটাকে আমরা বলি প্রোনাউন রুল, প্রোনাউন রুল, আর দু নম্বরেরটাকে আমরা বলি নাউন রুল। নাউন রুলটা কি? ইউজ ডাজ নট বিফোর দ্য সাবজেক্ট ইফ দ্য সাবজেক্ট ইজ নাউন। তাহলে নাউন রুলের ক্ষেত্রে সাবজেক্ট ডাজ নটটা আগে বসছে সাবজেক্টের, আর প্রোনাউনের ক্ষেত্রে ডু বা ডাজ বিফোর এবং নটটা পরে। WH ওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি করব? ইউজ ডু অর ডাজ নট অ্যাজ পার রুল নাউন অর প্রোনাউন আফটার দ্য WH ওয়ার্ডস। এই নাউন প্রোনাউনটাকে মেনে ডু নট বা ডাজ নট WH ওয়ার্ডের পরেই কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে দ্যাটস অল। তোমাদের যেটা কাজ হচ্ছে, আমি যেমন রাইট ভার্বকে দিয়ে করেছি এবং অ্যাম এজ আর ব্যবহার করেছি, তোমাদের কাজ হচ্ছে আরো এরকম ভার্ব অন্তত 5টা ভার্ব নেবে। সেটা হচ্ছে তোমরা করবে ড্র, এই ড্র ভার্বটা নিয়ে, আচ্ছা তোমরা সি ভার্বটা নিয়ে, আরেকটা যেটা করতে পারো সেটা হচ্ছে ড্র এবং সি, ড্রিঙ্ক ভার্বটা নিতে পারো, আর প্লে ভার্বটা নিতে পারো। এইটার ক্ষেত্রে এরকম করে তোমরা প্রত্যেকটা রুলে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ প্লাস নেগেটিভ, প্রত্যেকটা রুলে এরকম সেন্টেন্সগুলো বানাবে। I hope this will clear your idea about the simple present tense or present indefinite. Thank you very much for watching. Next part I will discuss about the past and other part of the tense. Thank you very much.